শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্র সংস্কার এবং ষড়যন্ত্রের আশঙ্কা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের অধ্যাপক ডক্টর হাসনাত আলী। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসি। আনিসুল হক ও সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে হত্যা মামলা, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আব্দুর রহমান খান। দেশে গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সার্থক হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি। ডক্টর রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয়, যে একদিকে আমরা বলছি সংস্কার, একটি বিপ্লব হয়ে গেল, বিপ্লবের পরে প্রতি বিপ্লব, অভ্যুত্থানের পরে পাল্টা অভ্যুত্থান, এ ধরনের আশঙ্কা থাকে। সেই আশঙ্কার মধ্যে আমরা রাষ্ট্র সংস্কারের যে বিষয়, সেটিও চালিয়ে যেতে চাচ্ছি। কেউ কেউ বলছে কোনটি আগে, বিপ্লব আগে ঠেকাতে হবে না সংস্কার আগে, কেউ কেউ বলছে দুটোই একাধারে করে যেতে হবে। এই যে প্রতি বিপ্লব ঠেকানোর চ্যালেঞ্জ, সেই বিষয়টি এবং ষড়যন্ত্র হচ্ছে চারপাশে, বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, ঘরে বাইরে, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। আপনার এই আলোচনা শুরু করার আগে একটু পেছনের দিকে যেতে হবে। আসলে প্রতিটি পরিবর্তনের, প্রতিটি আপনার ইতিবাচক পরিবর্তনের পরে, অর্থাৎ জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে পরিবর্তনটা হয়, অর্থাৎ অথবা যেই পরিবর্তনটার প্রতি জনগণের সমর্থন থাকে রাষ্ট্রে, সমাজে, রাজনীতিতে, সেখানে কিছু বাধা থাকবে, কিছু আপনার এটাকে ঠেকানোর চেষ্টা করবেন, সবসময় হয়েছে। আপনি খেয়াল করবেন যে আপনার যে একদলীয় শাসন ব্যবস্থা যখন 1975 সালে যখন একদলীয় শাসন ব্যবস্থা ছিল, তো একদলীয় শাসন ব্যবস্থার অবসানের যে ঘটনাটি ঘটল 1975 সালে, তখন কিন্তু আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে, তখন এই যে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, এখন তিনি অবশ্য ওই গামছা মার্কা নিয়ে ইলেকশন করেন, আব্দুল কাদের সিদ্দিকী। তিনি কিন্তু বাংলাদেশ সীমানা পেরিয়ে তিনি ইন্ডিয়া চলে গিয়েছিলেন, এবং ওখানে তিনি মোটামুটি কিছু লোকজনকে, ওনার অনুসারীদেরকে গুছিয়ে টুছিয়ে একটা নাশকতামূলক কর্মকাণ্ড করতেন, অনেকদিন চালিয়ে গেছিলেন। এবং আমাদের সৈনিক, আমাদের পুলিশ, অনেকেই সীমান্ত এলাকায় এদের হাতে অ্যাট দ্যাট টাইম তাদের রোলটা ছিল অনেকটা দুষ্কৃতিকারীদের মতো রোল ছিল। তো সেটা চালিয়েছেন। ফাইনালি তারা সাস্টেইন করতে পারে নাই, কারণ জনগণ যেটা আমার মূল বক্তব্যটা, জনগণ যে পরিবর্তনের পক্ষে থাকে, সেখানে আপনি যেখানে বসে আপনি ষড়যন্ত্র করেন না কেন, যে শব্দটা শুনলে অনেক বড় মনে হয় কিসের প্রতি বিপ্লব? যারা পালিয়ে যায় তারা কোনদিন বিপ্লব প্রতি বিপ্লব তারা করতে পারে নাকি? ফেসবুকে লেখে আমি অবশ্য ঘেটে দেখি না, কারণ আমি ইতিহাসের ছাত্র ছিলাম না। আমার খুব আগ্রহ এই বিষয়টাকে ভেরিফাই করা। ফেসবুকে অনেকে লিখেছেন যে রাজা লক্ষণ সেন এই বঙ্গে রাজা লক্ষণ সেন একবার পালিয়ে গিয়েছিল। তো তারা যে সালটা উল্লেখ করেছেন 1100 কত সাল থেকে 1200, ইন বিটুইন ওই পিরিয়ডটা, রাজা লক্ষণ সেনের জন্ম
থেকে মৃত্যুর সময়টা এরকম হয়তো। তো তাতে করে যে আমরা যদি ধরি, এখন তো 2024 অলমোস্ট 800 বছর পরে, 800 বছর পরে এই বঙ্গের নামকরণ হিসেবে এখন নতুন স্বাধীন দেশ আমাদের নামটা বাংলাদেশ, এই তৎকালীন বঙ্গে এবং বর্তমান বাংলাদেশে আরেকজন মানে লক্ষণ সেনের পরবর্তীতে আরেকজন লক্ষণ সেনকে অনুসরণ করেছেন, সেটা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তো একজন পলাতক নেতা, যিনি তার দলকে অ্যাবান্ডন করে চলে গেছেন, তার নেতাকর্মীদেরকে অ্যাবান্ডন করে চলে গেছেন, তার মানে পার্লামেন্টারি কলিগদেরকে অ্যাবান্ডন করে চলে গেছেন নিজেকে রক্ষা করার জন্য শুধু। এবং আমারও খেয়াল আছে, আপনার দর্শকদের খেয়াল আছে, তারা শুনেছেন ওবায়দুল কাদের বলতেন যে আওয়ামী লীগ পালানো দল না, অনেক বড় বড় অহংকার হুঙ্কার মানে উদ্ধত্ত কথাবার্তা বলেছেন। এবং ভাগ্যে নির্মম পরিহাস হচ্ছে সত্যি সত্যি তাদের পালিয়ে যেতে হয়েছে। এবং যারা পালিয়ে গেছে দৃশ্যপটে, কিন্তু রাজনীতির দৃশ্যপটে আর কখনো ফেরত আসে, এটা কোনো নজির নাই। আপনি যদি একেবারে খুব প্রতিবেশী আরেকটা দেশের কথা যদি যান, মানে আমি যদি পাকিস্তানের কথা বলি, যেমন পারভেজ মোশাররফ যখন ক্ষমতাচ্যুত হলেন, তিনিও কিন্তু আর পাকিস্তান রাজনীতি আর কখনই মানে প্রবেশ করতে পারেননি, এবং প্রবাসী তিনি ইন্তেকাল করেছেন। আপনি যদি ইরানের কথা যদি ধরেন, আপনার রেজা শাহ পাহলভি পালিয়ে গেছেন, আর রেজা শাহ আর ফেরত আসতে পারেনি, ওই ডাইনেস্টি শেষ, তাই না? তো পলাতক সৈনিক, পলাতক সেনাপতির কোনো মূল্য থাকে না, এক। আর বাংলাদেশে এইবার যে আপনার যে একটা গণজাগরণ হলো, ছাত্র এবং জনগণের মানে সম্মিলিত চেষ্টা, আমার কাছে যেটা মনে হলো একটা অভূতপূর্ব। কারণ আমাদের সময়টা তো দেখেছি, আমাদের একেবারেই মানে টকবগে বয়সটা দেখেছি। 75 সাল, আবারও 75 সালে যাবো, 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান। পুলিশের কাছে যে অস্ত্র থাকে তার চেয়ে, আপনি তো বোধহয় সেনাবাহিনীতে একসময় ছিলেন আমার জানা মতে, নাকি? তো পুলিশের কাছে যে অস্ত্র থাকে তার চেয়ে কি ভারী অস্ত্র বা আরো দামি অস্ত্র কি সেনাবাহিনীর কাছে থাকে না, নাকি? মানে আমার জানা, আমি তো চাকরি করি জানি না, সেনা সশস্ত্র বাহিনী, রাইট। তাহলে আপনি দেখেন পুলিশকে এই আন্দোলনে মানে গত 15-16 বছরে পুলিশের যে রোল ছিল, পুলিশকে মানুষ ঘৃণা করেছে, এবং ঘৃণাটা তোর করারও কথা। আপনি ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে যে আপনার একটা যে ওদের কি এপিসি টাইপের এরকম কিছু বলে, সেখানে একটা ছেলেকে, ভেরি ব্রাইট স্টুডেন্ট, আমি আজকে যখন তার বাবার মানে বাবার সাক্ষাৎকারটা যখন পড়লাম, আমিও তো একজন বাবা আফটার অল, হ্যাঁ, যদি আমার কোনো পুত্র সন্তান, আমার একটাই মাত্র মেয়ের সন্তান, কিন্তু আফটার অল তারপর তো আমার একটা বাবা হিসেবে তো আমার একটা ফিলিংস আছে। তার বাবা মায়ের যে কষ্ট, ছেলেটা এমআইএসটিতে পড়তো, হি ওয়াজ সো ব্রিলিয়ান্ট, কেমিস্ট্রি এবং আপনার মানে গণিত অলিম্পিয়াডে সে অত্যন্ত সুনাম করেছে ছেলেটা। সাভার পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সে এসএসসি করেছে, তারপরে আবার সে এমআইএসটিতে পড়লো 4র্থ বর্ষে, মানে আর কয়েকদিন পরে হয়তো বেরিয়ে যেত, তাই না? এরকম একটা ছেলেকে মানে একেবারে খুব ক্লোজ ডিস্টেন্সে মারার পরে আবার তাদের এপিসির মধ্যে ভরলো, আবার এপিসি থেকে ভরে আবার ওখান থেকে নিক্ষেপ করলো, তারপরে তার জীবিত ছেলেটাকে আবার রাস্তায় ফেলে দিল, ডিভাইডার পার করে দিল। কোনো মানুষ, পশু ছাড়া কেউ এটা করতে পারে? এই যে পাশবিক অ্যাটিচিউড, এটা তো আমাদের পুলিশের মধ্যে ছিল, ওটা তো আর্মি চালাইতো না। আবার অন দ্য আদার হ্যান্ড, যখন আমি সোশ্যাল মিডিয়াতে যখন আমি ভিডিও রিলগুলো যখন দেখি, তখন দেখলাম যে আমাদের সৈনিকরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আমাদের ছেলেরা তো সৈনিকদেরকে ভয় পেল না, মানে আমি বলছি সামরিক বাহিনীর সদস্যদেরকে তো ভয় পেল না। আমাদের ছেলেমেয়েরা দেখলাম, আন্দোলনরত ছেলেমেয়েদের দেখলাম, আমাদের ছেলে মেয়ে বলতে এখন তো বাবা বয়সী ওদেরকে ছেলে মেয়েই বলি আমরা, তাদেরকে দেখলাম ওরা ফুল দিচ্ছে, হ্যান্ডশেক করছে, জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এই যে দুটোই তো বাহিনী রাষ্ট্রের, একটা সেনাবাহিনী আর একটা পুলিশ বাহিনী। পুলিশ তো জনগণের বন্ধু হওয়ার কথা, আর সেনাবাহিনী তো সচরাচর রাস্তায় তারা নামেন না জরুরি অবস্থা ছাড়া। কখনো রোজার মধ্যে খুব স্পেশাল ট্র্যাকিং হলে আমরা তখন পুলিশ মানে সাহায্যে দেখি যে রাস্তাঘাট করার জন্য কখনো সেনাবাহিনী নামানো হয়, বা স্পেশাল অপারেশনের সময় হয়তো সেনাবাহিনী নামে, খুবই সাময়িক সময়ের জন্য। নির্বাচনের সময় কখনো তাদেরকে নামানো হয়। তো সশস্ত্র বাহিনীর প্রতি মানুষের ভালোবাসা দেখলাম, জড়িয়ে ধরছে, হাক করছে, ফুল দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার কয়েকটা স্লোগান এটাও দেখেছি যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এটাও কানে ভাসলো, দেখেছেন নিশ্চয়ই ভিডিও রোলে দেখেছি। তো ওরা হয়তো বিব্রত, বাট মানে দ্যাট ওয়াজ দ্য এক্সপেকটেশন, দ্যাট ওয়াজ দ্য ফিলিংস মানে সাধারণ মানুষের মধ্যে। তো রাষ্ট্রের দুটো বাহিনী, একটি বাহিনী ঘৃণা কুড়ালো, আরেকটা বাহিনীর প্রতি
সাধারণ মানে ছাত্র জনতার মানে অবিশেষ ভালোবাসা, একবার নিংড়ানো ভালোবাসা তারা মানে ওই বাহিনীর প্রতি দিল। এই একই ঘটনা আমি 75 সালের 7 নভেম্বরও দেখেছি। এবারেও কিন্তু মিলিটারিদের ট্যাঙ্কের উপরে জনগণ উঠে উল্লাস করেছে, তাদের সাথে কোলাকুলি করেছে। 7 নভেম্বরে ঠিক একই ঘটনা দেখেছি, যেটাকে আমরা সিপাহী জনতার অভ্যুত্থান বলতাম। এবার এটা আমি সিপাহী জনতার অভ্যুত্থান বলবো না, বাট আই মাস্ট সে যে আমাদের সেনাবাহিনী আমাদের ছেলেদের বুকে তো অস্ত্র ধরেনি। এই অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, পারপেচুয়ালি তো গত 15 বছর ধরে তো সরকারটা অবৈধ। এই সরকারকে তো গার্ড দেওয়ার কোনো কারণ ছিল না। এই সরকারটাকে সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনীরও ছিল না, পুলিশের তো দূরের কথা কারোরই ছিল না। বিকজ শুধু 2009 সালের নির্বাচনে তো আর সেরকম হয়নি। সাংবিধানিক দায়িত্ব তখনই থাকে যখন একটি সরকার, একটা সিভিল গভর্নমেন্ট, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ফল হিসেবে নির্বাচনের ফলে যখন জেতেন, সেই সরকারকে সুরক্ষা দেওয়া সাংবিধানিক দায়িত্ব প্রতিটি বাহিনীর, প্রশাসন সবাই তার অনুগত থাকবে। কিন্তু একটি অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত না, জনগণ যাদেরকে ভোট দেন, যারা রাতের ভোট দিনের ভোট রাতের বেলা করে ক্ষমতায় থাকে, ধানাই পানাই করে আমিডামি করে থাকে, সেই সরকারকে, সেই সরকারের প্রধানমন্ত্রীকে, সেই সরকারের মন্ত্রীদেরকে প্রহরা দেওয়া, তাদের সুরক্ষা দেওয়া আদৌ কোনো কনস্টিটিউশনাল অব্লিগেশন ছিল না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। তো আমাদের ছেলে মেয়েরা এই কথাটি বলতে চেয়েছে ফাইনালি, যে একটা অবৈধ সরকার, একটা নিপীড়ক সরকার, এইটুক বললে বোধহয় কম বলা হবে। আমি যেটা বলতে চাই, শেখ হাসিনা ওয়াজ কসাই শেখ হাসিনা। এই কারণে কসাই শেখ হাসিনা ওই আপনার ওই যে যুগোস্লাভের ফেডারেল রিপাবলিক অফ মানে আপনার ইউগোস্লাভিয়া, যেটা পরবর্তীতে মানে ওদের তো মানে সার্বিয়া করে, সে সার্বিয়ার যে আপনার মানে যে গণহত্যাকারী স্লোবাদান মিলোসেভিক, তো স্লোবাদান মিলোসেভিকের জায়গায় সে চলে গেছে। নিজের দেশের সন্তান তুল্য মানে ছেলে মেয়েদেরকে, সাধারণ নাগরিকদেরকে নির্বিচারে মানে আপনার মানে পুলিশ দিয়ে মানে মেরেছে। পুলিশের হাতে যে সমস্ত অথরাইজড অস্ত্র থাকার কথা ছিল, সেই অস্ত্রের পরিবর্তে তারা কি করেছে, আরও একেবারে প্রাণঘাতী অস্ত্র তাদের হাতে তুলে, পুলিশের হাতে এসএমজি থাকার কথা না। তো এবং মারছে, এবং একজন পুলিশ অফিসারকে দেখলাম, নিশ্চয়ই মানে তার র্যাঙ্কটা অ্যাবাব ইকবাল বোধহয় নামটা, মানে যে পুলিশের অফিসারটা, সে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবার মোবাইলে ভিডিও দেখাচ্ছে, গুলি করে বাবার বলে গুলি করে একটা একটা করে মারি, একটা করে মরে, কিন্তু আর কেউ সরে না, মানে লোকজন আরো মানে ধাওয়া করে চলে আসে, বলে এটি বিপজ্জনক। সেদিনও তো আসাদুজ্জামান খান কামাল অ্যাট দ্যাট টাইম, আই এম সরি টু মানে ইউজ হিজ নেম, বিকজ কাছাকাছি নামটা আমারও যেন আমার নিজেরও লজ্জা লাগছে। হ্যাঁ, যে এই যে আপনার বলে একটা একটা করে মেরে ফেলি। হ্যাঁ, আমরা তো ভিডিও তো দেখেছি যে লাশটা পড়ে আছে, গুলিকে লাশটা পড়ে আছে, তারপর ছেলে কিন্তু ওই সঙ্গীকে না তুলে বরং বলে যে তার লাশটা রেখেই রাজপথে রেখে ছেলেমেয়েরা আগাচ্ছে, প্রতিরোধ করে তুলছে। তো এইটার বিপরীতে আপনি যেই ন্যারেটিভই এখন ভারতে বসে দেন না কেন, এখনও তো সে স্বীকার করে না যে তার বাহিনী, তার সরকার যে জুলুম করছে, এটাও সে এখনও স্বীকার করে। রাদার যেই কথাটি তার মন্তব্যের কারণে ছেলেরা মানে স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল, সেটা বলেছিল যে মানে রাজাকের নাতিপুতিরা পাবে। এরপর এর চেয়ে তো আরও জঘন্য কথা উনি কয়েকদিন আগে বলেছেন, সারা জীবন উনি অডিও ফাঁস করতেন অন্যদের, এখন তো ওনার অডিও ফাঁস হচ্ছে। উনি কি বলেছেন, বলবা ছাত্রলীগের ছেলে কাকে যেন ফোন করছেন, ফোন করে বলবা পাখানাদার বাহিনীর মতন ইয়ে করেছে, মানে অ্যাটাক করেছে। তার মানে আমাদের ছেলে মেয়েরা, গণজাগরণ ছেলে মেয়েরা, তারা অভিমুখে যাত্রা করেছে। আমাদের ছেলে মেয়েরা তার পেটুয়া পুলিশ বাহিনী, তার বর্বর, তার পিশাচ পুলিশ বাহিনীর ওই মানে ইয়েগুলোকে, পশু যে পুলিশ সদস্যগুলো এই ডিউটি হাসিনার নির্দেশ পালন করেছে, হ্যাঁ, এইটার বিরুদ্ধে যখন আমাদের ছেলেমেয়েরা প্রতিরোধ করেছে, তখন তিনি ওদের কোনো বানালেন, ছেলে মেয়েদেরকে বানালেন কি, যে পাখানাদার বাহিনী। আরে এই জাতীয় লোক রাজনীতি করে কেমনে? এই জন্য তো আপনার স্লোবাদান মিলোসেভিকের মতো তাকে আন্তর্জাতিক আদালতে তাকে বিচার করতে হবে, ওই জায়গায় তাকে নিতেই হবে। আজকে অবশ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় দেখা গেছে, যেটি আর কি প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারিক প্রক্রিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুজনের বিরুদ্ধেই। সেই বিষয়টি নিয়েও আমরা হয়তো আলাপ করব। ডক্টর হাসনাত আলী, আপনি শুনতে পাচ্ছেন? জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, রাষ্ট্র সংস্কার এবং যে ষড়যন্ত্রের আশঙ্কা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি কিংবদন্তি সাবেক ছাত্রনেতা যারা স্লোগান দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দীপ্ত হতাম, সেই আমাদের ভাই বরেণ্য রাজনীতিবিদ এখানে আছেন, আরেকজন ভাই আছেন, তাকে আমার শুভেচ্ছা। দেশবাসী যারা দেখছেন, স্বাধীন বাংলাদেশের মতিহারের স্বাধীন সবুজ চত্বর থেকে
শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা দেশবাসীকে। দেখেন, আমি একটু আমি ইতিহাস চর্চায় যাব না, শুধু ছোট করে মোটা করে দিই যে মোটা দাগের সমস্যার জায়গাটা কোনটা। সমস্যার জায়গা হলো আমরা এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে 3 দলের রূপরেখা অনুযায়ী, 3 জোটের রূপরেখা অনুযায়ী আমরা 1990 সালের 6ই ডিসেম্বর এরশাদ যখন ক্ষমতা হস্তান্তর করে মওদুদ আহমেদের সাহেবের কাছে, তারপরে তো এবং এটি আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পেলাম। সেই তত্ত্বাবধায়ক সরকারের সংবিধানে কোনো বাধা হয়নি, যদিও পরবর্তীতে শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে দীর্ঘদিন আমাদেরকে গণতন্ত্রহীন অবস্থায় রেখেছে, যে সংবিধানই নাই। সেখানে হলো এবং 91 সনে 3 জোটের বিএনপি ক্ষমতায় আসলো এবং 3 জোটের রূপরেখা অনুযায়ী আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেম আমরা চলে গেলাম। ভালো কথা। এরপরে যে দেখেন, বিএনপি কিন্তু নিজে সংসদে আইন প্রণয়ন করে তত্ত্বাবধায়ক সরকার করলো 2011 সনের 10ই মে ত্রয়োদশ এটা চালু করা হলো। এটি হওয়ার পরে আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তারা একটা পার্লামেন্টারি একটা দল করেছিল, যেখানে বিএনপিরও প্রতিনিধি ছিল, কিন্তু সেখানে তারা যায়নি এই যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না। সেখানে কিন্তু সমস্ত সদস্যরা একমাত্র শেখ হাসিনা ছাড়া, এটা প্রয়াত সুরেন্দ্র সেন গুপ্তের নেতৃত্বে, সম্ভবত মরহুম সুরেন্দ্র সেন গুপ্ত অথবা বেগম খালেদা চৌধুরী, তাদের নেতৃত্বে এটা হয়েছিল। এবং সমস্ত তাদের সরকার দলীয় সদস্যরা, আমি একটু স্মরণ করে দিতে জাতিকে যে সংকটের জায়গাটা কোন জায়গায়, সেখানে কিন্তু তারা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আরো 3 টার্ম থাকা দরকার। শেখ হাসিনা কোথায় থেকে কি হলো, উনি সবগুলো দিলেন। এবং হাইকোর্টে যখন এমিকাস কিউরি 1 জন বা 2 জন বাদে সমস্ত এমিকাস কিউরিরা বলেছিল যে তত্ত্বাবধায়ক সরকার দরকার, কিন্তু শেখ হাসিনার তার যে বাকশালী রক্ত যে তার শরীরের মধ্যে, সেটা তাকে তখন আন্দোলিত করলো এবং উনি সংবিধানের গণতান্ত্রিক চেতনাকে ধ্বংস করে উনি প্রধানমন্ত্রী থাকার জন্য এই ব্যবস্থাটা করলেন। সংকটের শুরু কিন্তু সেই জায়গায়। দেখেন, খুব কষ্ট লাগে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য 173 দিন হরতাল করেছেন, লোকে বইটাতে মানুষ হত্যা করেছেন, পরে উনি বেমানব সব ভুলে গেছেন। সেই মানুষটি আজকে পতিত স্বৈরাচার, দেশ থেকে মুক্ত। ষড়যন্ত্র যে তথ্য বলছেন, আজকে আমার দেশের তরুণ সন্তান অস্ত্র নয় লাঠি হাতে রাস্তায় কিন্তু পাহারা দিচ্ছে, রাতে পাহারা দিচ্ছে যেন কেউ লুটপাট করতে না পারে, ভাঙচুর করতে না পারে। দিনের আশকা পরিষ্কার করছে, কেউ যেন টাকা পয়সা নিয়ে গাড়ি নিয়ে বাড়িতে বের হয়ে যেতে না পারে দুর্নীতিবাজরা। সেই সন্তানরা মাঠে জাগ্রত থাকা অবস্থায় এখানে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে জাতিকে বিভ্রান্ত করবে, এটি বোধহয় 2024 আর সম্ভব নয়। কারণ গোটা তরুণ সমাজ আজকে খুব উজ্জীবিত। তারা দেখেন গত 18 বছরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। আজকের সন্তানরা অত্যন্ত অভিমানী এবং অত্যন্ত কি বলবো যে আত্মসমালোচনা তারা নিজেদেরকে করে এবং তারা অত্যন্ত বিবেক সম্পূর্ণ। তাদেরকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে, তারা কিচ্ছু বিবেচনা করেনি। এক ভাইয়ের রক্ত চলে গেছে, আর এক ভাই সামনে বুক পেতে দিয়েছে। এক মা তার সন্তান এসে রাস্তায় ছেড়ে দিয়েছে, কারণ এই অপমানটা সহ্য করতে পারে না। গত 15 বছরের বাংলাদেশে শেখ হাসিনা তো অপমানের বাংলাদেশ তৈরি করেছিলেন। অধ্যাপক ইউনূস থেকে শুরু করে বেগম খালেদা জিয়া, কাকে নেই, হেন লোক নেই যাকে উনি অপমান করেননি। সর্বশেষ উনি ধরা গেলেন কোন জায়গায়, যখন উনি আমার এই তরুণ প্রজন্মের এই মুক্তিযোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অপমান করলেন, স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করা আমার সন্তানকে রাজাকার বললেন, তখন এটা আমার সন্তানরা নিতে পারেনি। আজকে রাজনীতিবিদদেরকে বলবো যে রাজনীতির মধ্য দিয়ে আপনারাই ক্ষমতায় আসবেন, আপনারাই দেশ পরিচালনা করবেন। কারণ রাজনীতিরা দেশ স্বাধীন করেছে, রাজনীতিরা বাংলা 52 ভাষা আন্দোলন করেছে, সবকিছু রাজনীতিবিদরা করেছে। আজকে রাজনীতি আপনারাই করবেন। কিন্তু এই যে তরুণ প্রজন্মের যে প্রত্যাশার জায়গাটা মোটা দাগে, যে রাষ্ট্র সংস্কার, আপনাদের যদি কিছু সাময়িক কষ্টও হয়, আমি মনে করি আমাদের সবাই এই সময়টুকু দেওয়া উচিত। এবং সবচেয়ে মোটা দাগে যে সমস্যার জায়গাটা, সংবিধানকে সংশোধন করতে হবে। আমি বলছি যত সংস্কার, সবচেয়ে বড় সংস্কার হলো যে গণতান্ত্রিক চেতনার যে বাংলাদেশ, যে জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক, সেই মালিকের কাছ থেকে মালিকানা তো ছিনতাই করেছিল শেখ হাসিনা। সেই জনগণের মালিকানা জনগণকে ফিরে দেওয়ার জন্য যতটুকু সংস্কার করা দরকার, সেটাকে গুরুত্ব দিতে হবে বেশি। এবং দিয়ে দ্রুত সময়ের মধ্যে যদি একটি পার্লামেন্ট তৈরি করা যায়, একটি সংবিধান সংসদ তৈরি করা যায়, সেই সংসদের মধ্য দিয়ে আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন, তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দেখানো পথ বা এই তরুণ প্রজন্ম যে প্রত্যাশার বাংলাদেশ চাই, তাদের প্রতি তাদেরকে আস্থায় নিয়ে এবং তাদের মতামতকে শ্রদ্ধা জানিয়ে, কারণ আমরা তো পারিনি, এই বৃদ্ধরা, আমার ভাই এখানে রিপন ভাই আছেন, ওনারা তো পারেননি, যে কোনো কারণে পারতে দেওয়া হয়নি, তরুণরা সেটাকে পেরেছে। অতএব এই জায়গায় আমি রিপন ভাইকে বলবো যে আপনি একটু দয়া করে এই তরুণদের জায়গায় আপনি কে রিপ্লেস করবেন, যে আপনি সেই 18, 20, 22 বছরের টকবকে তরুণ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান দিতেন, ডাকসুর নির্বাচনে আপনার প্যানেল নিয়ে সব চোখের সামনে দেখা। অতএব সেই বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল দল মত
পথের মানুষ একসাথে লড়াই করবে, মধুর ক্যান্টিনে একসাথে চা খাবে। আমরা দেখতে চাই সেখানে ডাকসুটাকে সচল দেখতে চাই, আমার রাকসু সচল দেখতে চাই। আমার মতিয়াত্রে রেজভি আহমেদের পরে আর কোনো নির্বাচন হয়নি, নেতা নির্বাচন হয় না। যদি গণতান্ত্রিক পদ্ধতি যদি নেতা নির্বাচন না হয়, এই দেশটি শাসন কে করবে? আমার ছাত্র সন্তানরা কিন্তু তারা রক্ত দিয়ে বলেছে যে আমরা শিক্ষাঙ্গনকে, এই যে ছাত্র রাজনীতি বন্ধ করার পক্ষে কারা তৈরি করলো এটি? শুধু তো গণতন্ত্র ধ্বংস করেনি শেখ হাসিনা, সমস্ত সাংবিধানিক বিষয়গুলোকে একবার ধ্বংস করে দিয়েছে। অর্থক্ষেত্র যদি বলি, অর্থের ক্ষেত্রে যদি বলি ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটি। আমি শুধু এতটুকু বলি যে দয়া করে নির্বাচনী সংস্কারটা এটাকে প্রায়োরিটি দিয়ে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল, যেটা বিএনপি বলতো, বিরোধী দল বলতো, আমরা বলতাম যে আপনারা এত জনপ্রিয় একটা ভোট দেন না, এটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে যে ক্ষমতায় আসবে সেই ব্যবস্থা মধ্য দিয়েই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আজকে চেয়ারে, সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে সংবিধান সংশোধন করে জনগণের মালিকানা, জনগণকে যত দ্রুত ফিরে দেওয়া যাবে, 111-এর মতো যেন অনেকগুলো উইন্ডো খুলে কোনটাই বন্ধ করা যাচ্ছে না, এরকম যেন না হয়। আমরা সবাই দিতে চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই এবং ছাত্রদের রাস্তায় গণতান্ত্রিক দেশ পাবে, রিপন ভাইরা সেই দেশ নেতৃত্ব দেবে, সেই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই। অসংখ্য ধন্যবাদ জনাব আবু রুশদ। আমি আপনার কাছে আসবো একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল টাটা এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু রুশদ, যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, ষড়যন্ত্রের কথা আসছে, সংস্কার যেখানে ষড়যন্ত্রের কথাও আসছে, ষড়যন্ত্রের আশঙ্কার কথা আসছে, ষড়যন্ত্র নিয়ে তো আসলে এই ষড়যন্ত্র করেই তো আসলে সমস্যাগুলোর জন্ম দেওয়া হয়েছে। আপনার এই যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, যে বিপ্লবটাকে আমরা বলবো যে ধরেন পৃথিবীতে আমরা যে দেখেছি ফরাসি বিপ্লব, আপনার রোমানিয়াতে চেসেস্কুর বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, এরকম বিপ্লবগুলোর পরে আমাদের বাংলাদেশে এটা হলো। কিন্তু সেটাকেও যারা আপনার এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছেন, যারা নির্দেশ দিয়েছেন, তারা কোনো লজ্জা, শরম, হায়া কিছু নেই, তারা একটু অনুতপ্ত হওয়ার কিছু নেই। তারা বলছেন, এখনও বলছেন যেটা আমেরিকানরা ষড়যন্ত্র করছে। তিনি যদি আর কি সেন্ট মার্টিন দিয়ে দিতেন তাহলে নাকি তাকে ক্ষমতা রাখতো। কি ধরনের এক মানে বালখিল্য কথাবার্তা যে সেন্ট মার্টিন আমেরিকা, আপনার সেন্ট মার্টিন দিয়ে দিলে আমেরিকা তাকে ক্ষমতা রাখতো। আচ্ছা, উনি তো নিজেই বলেছেন যে ভারতকে যা দিয়েছি তা সারা জীবন ভারত মনে রাখবে। উনি তো 13 সাল থেকে আমরা দেখে এসেছি যে 13 সালে আপনার সুজাতা সিং এসে, ভারতের পররাষ্ট্র সচিব এসে কিভাবে বাংলাদেশে নির্বাচনটা করলো একপক্ষীয়ভাবে। তখন আমরা টেলিভিশনে দেখেছি যে ডিজিডিজিএফআই, সার্ভিং ডিজিডিজিএফআই, সে সাবেক প্রেসিডেন্ট জেনারেল এরশাদকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেছে, সিএমএইচে আটকে রেখেছিল। এগুলো ইন্ডিয়ার মানে উস্কানিতে হয়েছে। তারপরে 2018 সালের নির্বাচন একইভাবে হয়েছে, এবারের নির্বাচনও ভারত একইভাবে হাত দিয়েছে। আজকে কি বলেছে জয়, সে বিদেশে বসে থাকে, আপনার আমেরিকাতেই বসে থাকে। ওনার মা বলছেন যে আমেরিকাকে, সেন্ট মার্টিন সারাক্ষণ আমেরিকার বিরুদ্ধে চুলকানি। ওনার ছেলে থাকে আমেরিকাতে, ওনার মেয়ে থাকে বাইরে, ওনার ভাগ্নি হচ্ছেন ব্রিটিশ সিটিজেন, ব্রিটেনে থাকে, বিয়ে করেছে বিদেশি, ওনার ছেলেও বিয়ে করেছে বিদেশি। ওনারা বাঙালি জাতির বলে বরকন দাস, বাঙালি জাতীয়তাবাদের বরকন দাস। অথচ এখানে যারা সাধারণ মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তো ষড়যন্ত্র তো এগুলো। আজকে জয় বলেছেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত কেন? জয় কি বাংলাদেশের মানে কারো ছেলে, নাকি ভারতের উপরে তাদের নির্ভরশীলতা? তো ষড়যন্ত্র তো এগুলা। আপনি কোন দিকে বলবেন? আপনি এই যে কথায় কথায় আপনি যেখানে গণতন্ত্রের কথা আসবে, ওনারা সারা জীবন বলে এসছেন যারা কথা বলবে হয় তাদেরকে পাকিস্তানি বানাবে, রাজাকার বানাবে। একটা পেয়েছে স্বাধীনতা বিরোধী বানানো, আজকেও ওদের একটা বিবৃতি দিয়েছে, আসছে যে স্বাধীনতার পরাজিত শক্তি। তাহলে কি বাংলাদেশের এতগুলো লোক যে একদিকে গিয়েছে সব স্বাধীনতার পরাজিত শক্তি? এত সহজ জিনিসগুলো বলে, এগুলো হচ্ছে ষড়যন্ত্র। সারা জীবন একই জিনিস। তারপরে ধরেন এই যে মাইনরিটি কার্ড, আমরা এই ছোটবেলা থেকে দেখে আসছি, বাংলাদেশ হওয়ার পর থেকে দেখে আসছি, এই আওয়ামী লীগ সারা জীবন খালি সংখ্যালঘুদের এই মাইনরিটি কার্ডটা ভারতের জন্য, ভারতের দিকে লক্ষ্য রেখে খেললো। বাংলাদেশে তারা তাদের যখনই কিছু হয়, তারা আমাদের হিন্দু ভাইদেরকে বা অন্য ধর্মের ভাইদেরকে, বোনদেরকে, তাদেরকে একটা মানে খোপের মধ্যে আটকে ফেলে, যেটা ডক্টর ইউনূস বলেছেন, তাদেরকে ব্যবহার করে ভারতকে বোঝানোর চেষ্টা করে যে এদেশে সব গেল, এদেশে হিন্দুদেরকে মেরে ফেলছে, অন্য বিএনপি বা অন্য দলের লোকেরা নির্যাতন করছে, তোমরা এসে আমাদেরকে বাঁচাও। বারবার একই কার্ড খেলে। আপনি এবার কিন্তু সেই কার্ডগুলো কাজে লাগবে না। এ কাজে লাগবে না কেন সেটাও আমি আপনাকে বলছি। আপনি দেখেন
এই যে বিবিসির একটা রিপোর্ট, সেই রিপোর্টে কি বলছে, বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে, বিবিসি করেছে। আচ্ছা, তারপরে কংগ্রেস নেতা শশী থারুর কি বলেছে, বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির রক্ষা করছেন, আমরা বলি নেই। আচ্ছা, তারপরে দেখেন ওদের যে বিএসএফ আছে, নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ, যেটা বাংলাদেশের বর্ডারে থাকে, তারা বলছে যে কন্ট্রারি টু রিমার্স দেয়ার ইজ নো ওয়াইড স্প্রেড মুভমেন্ট অফ দ্য মাইনরিটি পপুলেশন ফ্রম বাংলাদেশ। মানে এই গুজবের বিপরীতে বাংলাদেশ থেকে কোনো হিন্দু বা মাইনরিটিদের ভারতে প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা তার বিবৃতিতে বলছে যে সীমান্তে যে সমস্ত লোকজন জড়ো হয়েছে এটা পলিটিক্যাল আনরেস্টের কারণে বা বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার কারণে, এবং সেটা বিজিবি এবং আপনার বিএসএফ তাদের সাথে আলাপ করে তাদেরকে বাড়িঘরে পাঠাচ্ছে। এখন আমাদের দেশে যদি ওনারা এরকম করে সব সময় একটা জায়গাতে সব নিয়ে যায়, একটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকে এনে সবসময় ব্যবহার করবে, আর ভারত হচ্ছে তাদের আব্বা আম্মা সব কিছু। তারা আবার আরেকটা জিনিস আছে যে বাঙালি মানেই হচ্ছে তারা একমাত্র, কারণ বাঙালি মানে তারা একমাত্র হলে তাদের পুরো ফ্যামিলি থাকে বিদেশে। কিসের বাঙালিত্ব? আমরা থাকি বাংলাদেশে, যেই ছেলেপেলেগুলো আজকে জীবন দিয়েছে, যারা এখানে সংগ্রাম করেছে, তারা বাংলাদেশে থাকে। আপনি দেখান তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়জনের সন্তান বিদেশিদেরকে বিয়ে করে বা বিদেশের এরকম থেকে গেছে, আপনি দেখান একজনকে। তাহলে এই সমস্ত কথাগুলো যে বলে, এই কথাগুলো খুব খারাপ লাগে এবং বাংলাদেশকে সবসময় আপনার ব্যবহার করে আসছে। আমি একজন সাংবাদিক, তারপরে আপনাকে বলি যে আমাদের যে সাংবাদিকরা আছেন, সাংবাদিকদের নীতিমালা কি? আপনি নিরপেক্ষভাবে রিপোর্টগুলো করবেন বা কথাগুলো বলবেন। আপনি যেই দলেরই, আপনার আদর্শ তো পরে রাজনৈতিক আদর্শ সবাইকে সবারই পৃথিবীতে আছে, কার নাই? কিন্তু যখন আপনি কাজটা করবেন তখন তো আপনি এই যে দেখেন, আপনার যদি খেয়াল থাকে, প্রধানমন্ত্রীর বিট করে যে সমস্ত সাংবাদিক, তারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে কিভাবে একটা প্রশ্ন করতো ৩-৪ মিনিট ধরে, 5 মিনিট ধরে, সে ছাত্রলীগের কোন জায়গায় নেতা ছিল, কোন জায়গায় ছাত্রলীগ করেছে, কি করেছে না করেছে, তারপরে তেল মেরেছে। এই যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল কোটা আন্দোলন নিয়ে, আমাদের দুজন সাংবাদিক এই সমস্যাটা সৃষ্টি করেছিল, আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। এবং এইভাবে এই সমস্যাটাকে তৈরি করা হয়েছে। তারপরে আবার যখন এই বাচ্চাগুলোকে মারছে মানে পশু পাখির মতো, তাদেরকে তকমা লাগাচ্ছে কি, এরা জামাত শিবির হলে মেরে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, এমন তখন আমাদের সাংবাদিকরা কি করলেন ওই পক্ষের? আমি সব এই বাসার মধ্যে বসে বসে, এবং আমি যতক্ষণ ছিলাম বাসায়, আমি ফেসবুক এবং অন্যান্য জায়গায় দেখেছি যে আমাদের ওই পক্ষের সাংবাদিক, যাদের বেশিরভাগকে আমি চিনি, তারা কি অমানবিকভাবে আপনার ফেসবুকে পোস্ট দিচ্ছে কি একটা মেট্রো রেলের পক্ষে। তার একজনকে আমি দেখিনি যে তারা একটা হত্যার বিরুদ্ধাচরণ করেছে, বরং তাদের যে সাংবাদিক একটা ফোরাম আছে, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, তারা নিজেরাই একমাত্র যেহেতু স্বাধীনতা বিক্রি করে খায়, সেখানে তারা যে বিবৃতি দিয়েছে ফেসবুকের মধ্যে, আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, তারা অস্বীকার করতে পারবে না, আমি পড়ে শোনাই। সরকার চাইলে অনেক কিছু করতে পারে, যারা গুজব ছড়ায়, বিদেশে বসে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়, তাদের পাসপোর্ট আর রিনিউ করা হবে না। অপপ্রচারকারীরা যারা বিদেশি নাগরিকত্ব পেয়েছে, তাদেরকে দেশে ঢুকতে দেওয়া হবে না, বিমানবন্দর থেকে ডিপোর্ট করা হবে। দেশে যারা এ ধরনের কাজ করবে, তাদের পাসপোর্ট, চাকরির জন্য সিকিউরিটি ক্লিয়ারেন্স, ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে সক্রিয় ক্ষতিকর ব্যক্তিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং এরকম সমস্ত কিছুতে পাসপোর্ট রিনিউ করতে দেবে না, সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হবে না, তোমাদের এতে যেন তাদের নিজস্ব এটা পৈতৃক সম্পত্তি। এবং গত 15-16টা বছর আপনার এই যে কোটা নিয়ে তো এরা আন্দোলন করেছে ছাত্ররা, কিন্তু অনেকেই হয়তো একটা জিনিস জানে না যে সরকারি চাকরি পাওয়ার পরেও, কোয়ালিফাই করার পরেও, শুধু সিকিউরিটি ক্লিয়ারেন্সের নাম করে হাজার হাজার যোগ্য ছেলেপেলেকে চাকরিতে দেওয়া হয়নি। যে কি, আমি নিজে কয়েকজনকে জানি। আমার একজন সামরিক বাহিনীর আমার একজন বন্ধু, যিনি আমার কোর্সমেট ছিলেন, তার সন্তান সরকারি চাকরিতে কোনো এক জায়গায়, আমি কোন জায়গায় তা বলছি না, পুরো সমস্ত কিছু কোয়ালিফাই করার পরে তাকে নেওয়া হয়নি। কি? কেননা আমার ওই বন্ধু বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন রিটায়ার করার পরে। তার মানে আপনি কি একটা দেশ তৈরি করতে চান, কি একটা দেশ তৈরি করতে তারা চেয়েছে, এগুলো হচ্ছে ষড়যন্ত্র। এখন আপনি যে রাষ্ট্র সংস্কারের কথায় আসছেন, আমি শর্টলি বলি যেহেতু সময় কম। আমাদেরকে সবচেয়ে আগে দেখতে হবে কি, ও আচ্ছা সাংবাদিকদের এই ব্যাপারটা আসি। আমি তাদেরকে, যারা এরকম করেছে, আপনি বলবেন যে আমি তো গুলি চালাইনি, পুলিশ গুলি চালিয়েছে। আপনি ইনসাইটমেন্টের সাথে জড়িত, মানে উস্কানি দেওয়ার সাথে জড়িত। যে হত্যাকে উস্কানি দেয় সে একই অপরাধে অপরাধী। এবং আপনাকে আমি জাতিসংঘের যে ইউএন ট্রাইব্যুনাল আছে, সেখানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীকে সমর্থন করার জন্য, তাদের গণহত্যাকে সমর্থন করার জন্য আপনার 86 জন সাংবাদিককে
প্রসিকিউট করা হয়েছিল, ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। আচ্ছা, তারপরে এই যে বলকান, যেটার কথা রিপন ভাই আগে বলছিলেন, যে সার্বিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে বসনিয়ার বিরুদ্ধে, সেখানে সাংবাদিকদেরকে আপনার এই যে 90 দশকে সেখানে জাতিসংঘের এই ট্রাইব্যুনালের আন্ডারে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। রুয়ান্ডাতে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী একসময় শান্তিরক্ষী মিশনে কাজ করেছে, সেখানে 3 জন রুয়ান্ডার সাংবাদিককে 1994 সালের যে জেনোসাইড হয়েছিল, গণহত্যা, তার জন্য সেখানে আপনার শাস্তি দেওয়া হয়েছে। সুতরাং আমরা সাংবাদিকরাও যারা এই গণহত্যাকে সমর্থন করেছে তারা দায় এড়াতে পারি না। এবং অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেস ক্লাব কর্তৃপক্ষের কাছে কয়েকজন সাংবাদিকের নাম দিয়েছেন। আমার মনে হয় যে এই যে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালটা করা হয়েছে হত্যার জন্য, এই ইনসাইটমেন্টের জন্য, এই উস্কানি দেওয়ার জন্য, কেননা আমাদের সাংবাদিকতা পেশার জন্য এটা মানহানিকর। পৃথিবীর কোনো দেশের সাংবাদিক আমি আজ পর্যন্ত দেখিনি আমার 33-34 বছরের সাংবাদিক জীবনে যে গণহত্যার পক্ষে কথা বলে। যদি আমি যেই দলটাকে বা আদর্শটাকে পছন্দ করি, সেই দলটাও যদি গণহত্যা করতো, আমি সেই দল এটার বিরোধিতা করতাম, কারণ সেটি আমার সাংবাদিকতার নীতিমালা। আমি সেটা করতে পারি না। রাজনীতিবিদ যে আরেকটা কথা বলি, 2013 সাল থেকে আমি বলবো যে আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নেই। যখন থেকে তারা নির্বাচনকে ধ্বংস করে দিয়েছেন, সেই সময় তারা গণহত্যা চালিয়েছেন ওই হেফাজতে ইসলামের সাথে। তারপরে তারা এসছে, আপনি দেখেন 15 সালে তারা বিএনপির যে আন্দোলনটাকে কঠোরভাবে এরকম করে দমন করার নামে যা তা করেছেন। সুতরাং আমি এটাকে রাজনৈতিক দল আর বলবো না। আর বিষয় এই বছর জুলাই মাসের 16 তারিখ থেকে এই আবু সাইদকে হত্যার পর থেকে যা করেছে, তখন এটা আর কখনোই একটা রাজনৈতিক দল না। এটার যা ঐতিহ্য আগে ছিল, যা ইতিহাস ছিল, আমি বলবো তার আর কোনো গুরুত্ব নাই। তারা এখন একটা গণহত্যাকারী, মানবতা বিরোধী একটি দল, এবং তাদেরকে ট্রিট করতে হবে এই মানবতাবাদী একটা দল হিসেবে। ডক্টর রিপন, আপনার কাছে সংস্কারের বিষয়টি শুনছিলাম। ধন্যবাদ আপনাকে। আমি শুধু রুজ ভাইয়ের ওই বক্তব্যতে একটু জাস্ট আমি যুক্ত করতে চাই। মানে সেটা হচ্ছে যে আপনার এই যে শেখ হাসিনা পুত্র আরাফাত জয়, কি বলে, হ্যাঁ, কি বলে, সজীব ওয়াজেদ জয়। ওই আরাফাত ওই জয়েরই ট্যান্ডল ছিল, তো এই জন্য নামটা একসাথে চলে আসে আর কি। তো এই যে মিস্টার জয়, তিনি যে বললেন যে ভারতকে বলেছি 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে, উনি কি মনে করেছেন যে ওনার মা ভারতের কোনো কাল্পনিক অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? বা উনি কি নিজে কল্পনা করতেন যে বাংলাদেশটা স্বাধীন না, এটা একটা মানে ভারতের অঙ্গরাজ্য? এত রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম, আর নির্বাচনের ব্যবস্থাটা আয়োজনটা করবে ভারত। কি অডাসিটি! এটা তো একটা দেশদ্রোহী স্টেটমেন্ট। আই মাস্ট সে দিস ইজ এ দেশদ্রোহী স্টেটমেন্ট। ওর বিরুদ্ধে একটা এই যে অ্যান্টি স্টেট আটারেন্স, রাষ্ট্রবিরোধী যে মানে কথা, অ্যাপ্রোচ, এটা তো ওর বিরুদ্ধে একটা রাষ্ট্রবিরোধী মামলা করা উচিত। আমি জানি না সে বাংলাদেশের নাগরিক কিনা। বাংলাদেশের নাগরিক না তো রাষ্ট্রবিরোধী হবে না, তো কী হবে আমি জানি না, আইনের ব্যাপার। তো কথাবার্তা বিদেশ থেকেও কয়েকটা এখন যেটা বলে আউলাই গেছে, এখন পুরো দূরে আউলাই গেছে। এটা আগে থেকে আউলানো মাল। তো যাই হোক, এখন কথা হচ্ছে কি যে ওদের ডিপেন্ডেন্সটা হচ্ছে ওই একটা জায়গাতে ডিপেন্ডেন্স। আমি বাংলাদেশের হাই কমিশন ছিল আপনার মিস্টার সিংলা সাহেবের একটা লেখা পড়লাম, সেখানে দেখলাম যে ওরা বাংলাদেশকে আসলে বোধহয়, আমার মনে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটসরা বাংলাদেশকে কখনই বোধহয় বোঝার চেষ্টা করে না। বাংলাদেশের মানুষের যে দৃষ্টিভঙ্গি, তাদের আকাঙ্ক্ষা, কখনই বোধহয় বোঝার চেষ্টা করেন। এই যে মিস্টার সিংলা গতকালকেই যে লেখাটা লিখলেন, সেখানে তিনি বলেছেন যে তিনি তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি আরও সফটলি হ্যান্ডেল করতে পারতেন। কি ক্ষমতা ধরে রাখার জন্য কী সফটলি হ্যান্ডেল করবেন? এই দেশের মানুষ তো আর সে সফটলি হ্যান্ডেলের জায়গায় ছিল না, এটা তোমাকে বুঝতে হবে। এই জিনিসটাই ভারত যদি না বোঝে, বা ভারতের কর্তৃপক্ষরা যদি না বোঝে, ভারতের কূটনীতিকরা যদি না বোঝে, তাহলে দুই দেশের বন্ধুত্ব আগাবে। দুই দেশের বন্ধুত্ব আগানোর ব্যাপারে ইন্ডিয়ান হাই কমিশনার বলেছেন, কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি রাইটলি তিনি কথাটা বলেছেন, ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাবেন একজন ব্যক্তি। সেটি যদি দেয়া হয় তাহলে তো সেটা তো নিশ্চয়ই আমাদের দেশের জনগণ তো সেটাকে পছন্দ করবে না। যদি বাংলাদেশের জনগণের সাথে ভারত যদি সম্পর্কটা উন্নয়ন করে, আমরা নিঃসন্দেহে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে আমরা একটা সুসম্পর্ক চাই, সৎ প্রতিবেশী সুলভ রাষ্ট্র হিসেবে আমরা বসবাস করতে চাই সমমর্যাদার সাথে, নিঃসন্দেহে। কিন্তু এখানে আমরা যদি মনে করি যে বাংলাদেশের জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া একটা পারপেট্রেটর,
একেবারে বাংলাদেশের গণহত্যা সংগঠনকারী একজন মানুষ, তিনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কথা বলবেন, বাংলাদেশের ছাত্র জনতাকে তিনি পাক বাহিনী, পাক হানাদার বাহিনীর সাথে তুলনা করবেন, এমন একজন ব্যক্তি যদি ভারতে বসে এই ধরনের প্রচারণা চালান, নিঃসন্দেহে সেটা ওয়েলকাম না। এবং তাতে মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে তিক্ততা বাড়বে, অ্যাটলিস্ট জনগণের মধ্যে তিক্ততা তো নিঃসন্দেহে অনেক বেশি বাড়বে। তো যাই হোক, আপনি আমি আপনার প্রসঙ্গে আসি, আপনি সংস্কারের কথা বলতে, একটা বিরতি নিয়ে এসে তারপরে আমি শুনি। প্রিয় দর্শক, নিটল টাটা এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। বিরতির আগে যে আলাপটি করছিলাম সংস্কার প্রসঙ্গে, সংস্কার তো খুব এসেনশিয়াল এবং সংস্কার শব্দটা খুব ভালো। সংস্কার করতে হবে, যে কোনো যারাই সরকারে থাকবেন না কেন এদেরও করতে হবে, বিএনপি আসলেও করতে হবে। অর্থাৎ যেভাবে চলছিল রাষ্ট্র, যেভাবে চলছিল রাজনীতি, যেভাবে চলছিল প্রশাসন, যেভাবে চলছিল পুলিশ, এইভাবে দেশ চলে না। সত্যি কথা বলতে কি, এইভাবে দেশ চলে না, চলতে পারে না, তাই না? আপনার এটা তো একটা জাস্ট, বিএনপি তো 16 বছর আন্দোলন করেছে অলমোস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং আমাদের প্রচুর নেতাকর্মীর জীবন হানি হয়েছে। আমি গত পরশুদিন আমাদের সাংগঠনিক কাজের অংশ হিসেবে আমি নারায়ণগঞ্জ ঢাকার ডিভিশন এবং সিলেট ডিভিশন, দুটো ডিভিশনে আমার দায়িত্বের অন্যতম ইয়ে ছিল। তো প্রথম একটি জেলাতেই গেলাম নারায়ণগঞ্জে, সেখানে আমাদের 49 জন দলীয় নেতাকর্মী মারা গেছেন। তাদের মধ্যে আমি সকাল থেকে রাত 9:30 পর্যন্ত, এক্সকিউজ মি, আমি একটু ঠান্ডা লেগেছে সামগ্রিকভাবে, খুব শরীরটা ভালো না, এই জন্য গলাটা একটু বসে গেছে। তো যেটা বলছিলাম, সকাল থেকে রাত 9:30 পর্যন্ত আমি 7টা বাড়িতে ভিজিট করতে পেরেছি, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব, যোগাযোগ ব্যবস্থার সংকট ছিল। তো আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই যে পুলিশের যে আচরণ, আপনি সেদিন পুলিশের আইজিপির সাথে আমার বঙ্গভবনে দেখা হলো যেদিন সরকার শপথ হলো। তো সেখানে আমি তিনি আমাকে বললেন, আপনারা তো টকশো করেন, আপনারা পুলিশের প্রতি যাতে মানুষের একটা আস্থা ফিরে আসে বিষয়গুলো বলবেন। আমি বলি, নিশ্চয়ই আমরা বলবো, রাষ্ট্রের তো পুলিশ লাগবে, পুলিশ ছাড়া তো রাষ্ট্র চলবে না। আমরা জনগণের পুলিশ চাই, রাষ্ট্রের পুলিশ চাই। আমরা আওয়ামী লীগের পুলিশ যেমন চাইনি, আমরা বিএনপির পুলিশও ভবিষ্যতে চাই না। স্ট্রেট কাট, পুলিশ হবে রাষ্ট্রের, তাকে কেন বিএনপির তেলবাজি করতে হবে, কেন আওয়ামী লীগের তেলবাজি করতে হবে, কেন? তাহলে তো পুলিশ থাকবে না এবং পুলিশ সম্মান পাবে না, তাই না? সে যদি আইনানুগভাবে চলে, যদি মন্ত্রীও যদি আইন ব্রেক করে, তাকে যদি রাস্তায় থামাতে না পারে, সেই মোরাল স্ট্যান্ড যদি না থাকে, তাহলে এটাকে আমার সংস্কার করতে হবে। আপনি যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার পুলিশের লোকেরা কথা বলতেন, যে প্রশাসনের লোকেরা যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, যেভাবে ঘুষ দুর্নীতিতে যেভাবে তারা নিমজ্জিত হয়ে গিয়েছিলেন, না, এটা ওদেরকে, আমার তো মনে একটা, ওদেরকে যেটা কাউন্সিলিংও করা দরকার। আমার ধারণা আজকে বুধবার, তো আজকে আগামীকালকে বৃহস্পতিবার হবে, যাই হোক, আমার ধারণা সব পুলিশ, যেহেতু হোম অ্যাডভাইজার বলেছেন যে বৃহস্পতিবারের মধ্যে ডেডলাইন দিয়েছি, তার মধ্যে জয়েন করতে হবে, বাট আই ডোন্ট থিঙ্ক যে বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ জয়েন করবে বলে আমি মনে করি না। গেল এক, কারণ যারা পাপাচার করেছে, যারা অপকর্ম করেছে, তারা সত্যি সত্যি তারা ওই পুলিশের পোশাক পরতে এখন ভয় পাবে, লজ্জিত হবে না, ভয় পাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে, কিছু পুলিশ থানা থেকে বেরিয়ে গিয়েছে এবং যে বলছে যে অস্ত্র লুট হয়ে গেছে। এই অস্ত্র লুট কি আপনার বিক্ষুব্ধ জনতা শুধু লুট করেছে? আমার তো ধারণা যে যারা এই যে পুলিশ থানা থেকে যারা বেরিয়ে গেছে, যারা, এবং এর মধ্যে যারা যোগদান করবে না, আমি তো মনে করি মেনি অফ দেম, তাদের কাছে এই অস্ত্রটা আছে। সুতরাং এটা কিন্তু নতুন গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জের কাজও হবে। যে সমস্ত পুলিশের লোকেরা যারা এই যে হাসিনার নির্দেশে যারা এই অঘটনগুলো ঘটিয়েছে, যারা এই অপকর্মগুলো যারা করেছে, তাদের মধ্যে যারা যোগদান করবে না, ফাইনালি একটা কেউ পদত্যাগ করেছে, ঘোষণা দিয়ে পদত্যাগ করে, ইট ইজ হিজ রাইট, সে করতেই পারে, তাই না? কারো যদি পুরো বিষয়টা যদি তার কাছে খারাপ লেগে, তো করতেই পারেন তিনি। কিন্তু যারা পদত্যাগও করেননি, কর্মস্থলেও যোগদান করবেন না, অপকর্ম করেছেন, সেই জন্য শাস্তির মুখোমুখি হতে পারেন বলে যদি তার, এই সমস্ত লোকদের হাতে কিন্তু অস্ত্র আছে, ভারী অস্ত্র আছে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই তো বলেছেন যে পুলিশের কাছে যেই অস্ত্র থাকার কথা, সেই অস্ত্রের বাইরে প্রাণঘাতী অস্ত্র চলে গিয়েছিল। তাহলে এসএমজি ভারী অস্ত্র আছে। একটা নাশকতা, ওরা তো প্রশিক্ষিত, এই প্রশিক্ষিত পুলিশ সদস্যরা যারা চাকরিতে যোগদান করবে না, তারা তো চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, দেশে আপনার অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে। সুতরাং অস্ত্র তো উদ্ধার করতে হবে, এবং যে সমস্ত পুলিশের লোকেরা যারা চাকরিতে যোগদান করবে না, তাদেরকে
মানে ওই এক কথা বলে দিলে হবে না যে মানে না হলে তারা বরখাস্ত নো, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ওই মানে খোয়া যাওয়া অস্ত্র তাদের কাছ থেকে বের করতে হবে। ইটস ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। আচ্ছা, আপনি যেটা বলছেন সংস্কারের কথা, তো এটা তো একটা বড় ধরনের কাজ সংস্কারের। আমার তো এই গভর্নমেন্টকে সময় দিতেই হবে। আমি যদি বলি যে না আই নিড ইলেকশন টুমোরো, ইটস নট পসিবল, কারণ ইলেকশনটা হওয়ার জন্য তো একটা এনভায়রনমেন্ট লাগবে। মানুষকে তো আপনি নিরাপত্তা, সেন্স অফ সিকিউরিটি দিতে হবে, যে আপনি ভোট কেন্দ্রে যাবেন, আপনি ভোট দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি আপনার প্রার্থী বাছাই করতে পারবেন। এটা গেল এক। তারপর আমরা ইতিপূর্বে যে সমস্ত সালমান মার্কা লোকজন যত আমরা দেখছি ব্যবসায়ী, চোর ঠোর যেগুলো মানে ব্যাংক লুট করেছে, এই লুটের শ্রেণীর লোক, ট্যাক্স ডজার যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে, তাই না, এই সমস্ত লোকজন একটা মার্কা নিয়ে বা এখন যদি বিএনপি পজিশন ভালো তো বিএনপিতে ঢুকে গেলাম, নো, দিস ইজ নট দ্য ওয়ে। একটা কোড অফ কন্ডাক্ট থাকতে হবে। পলিটিক্সে আপনি যোগদান করবেন, ওই যে ইন্ডিয়ান একটা সিনেমা ছিল রাজু বানগা জেন্টলম্যান, হঠাৎ করে আপনি বিএনপি হয়ে গেলেন, হঠাৎ করে আপনি আওয়ামী লীগ হয়ে যাবেন, হঠাৎ করে আপনি একটা দলের না, সেই ব্যাপারে তো রাজনৈতিক দলগুলোরও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলো সতর্ক থাকবে, কিন্তু আপনি ব্যক্তি গেলেই আপনারা নিয়ে নেবেন বিষয়টা তো এরকম। আমরা এবার আমাদের দলের সিদ্ধান্তই আছে, আমরা কিন্তু একেবারে ঘোষণা দিয়ে প্রেস রিলিজ দিয়ে আমরা বলেছি যে নতুন করে আমরা কাউকে সদস্য পদ দিচ্ছি না, আমরা একেবারে ব্লক করে দিয়েছি, যাতে হঠাৎ করে যাতে ওই সাপের মতন খোলস বদলে যাতে আমাদের মধ্যে চলে আসতে পারে। এর মধ্যেও যে কিছু সুবিধাভোগী ঢুকছে না তা না। আপনার মুক্তিযুদ্ধের পরে যেমন আপনার 16 ডিভিশন ঢুকে যেমন বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছিল, আমাদের এখানে দেখছি আমরা কোনো জায়গায় দেখি অনেক লোককে কোনোদিন দেখি নাই, মিছিলে দেখে নেই, মিটিংয়ে দেখে নাই, নয়া পল্টন অফিসে দেখে নাই। আমিও তো অ্যারাউন্ড 16 মান্থস একটানা আমি পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি অনেক অচেনা মুখও দেখছি ঢোকে, দেখছি তো, দেখি না তো তা না। এবং আপনার অনেক ব্যবসায় ভুল পাল্টাতে পারে। এই ব্যবসায়ীদের মধ্যে একটা সেকশন কেটা ছিল না, যারা বলে নেই যে শেখ হাসিনার সাথে আমৃত্যু আছি, তাদের ফ্যাক্টরি 2-4 মাস বন্ধ থাকলেও তারা আমৃত্যু আছে। এই আমৃত্যু থাকা ব্যবসায়ী যেগুলো আছে, ন্যাশন শুড আইডেন্টিফাই অল দোজ পারপেট্রেটর। ওদের এই হাসিনার মদতদাতা তো ওরা, যে রুশ সাহেব যেটা বললেন যে মদতদাতা, ইনসাইড যারা উস্কানি দিয়েছে, সাহস জুগিয়েছে, তাদেরও তো বিচারের আওতায় আনতে হবে, নো ম্যাটার হোয়াট। তারা কয়েক হাজার কোটি টাকার মালিক, তারা শাস্তির আওতায় আনতে গেলে ওইটা মানে ঝামেলা হবে। নো, এই সমস্ত যুদ্ধ ভয় দেখায় লাভ নাই। সালমানকে আইনের আওতায় আনা হয়েছে না, আনা হচ্ছে তো। তো সালমানের কি আপনার শিল্প সাম্রাজ্য ছিল না? ছিল, এখন তো ছিল বা আছে, সবই আছে। তাহলে যারা অন্যায়, আইনের ভাষায় সে অভিযুক্ত, যারা অন্যায় করবে, যারা আপনার এই মানে জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, সোজা কথা, যারা উস্কানি দিয়েছে শেখ হাসিনাকে এই কুকর্ম করতে, এই কসাই হিসেবে তাকে সে যে হঠাৎ করে আসলো, কখন আসলো? যখন এই নির্দিষ্ট আপনার যারা মানে বেনিফিশিয়ারি ব্যবসায়ীরা, যখন তারা তাকে বললো যে আমি তো আপনার সাথে আছি, তখন তো সে মদত পেয়ে গেল, সে তো ফিল করলো যা কোনো চিন্তার কোনো কারণ নেই, IMF টাকা না দিলেও চলবে, এরা টাকা দিলেই হবে। তো এটা তো এক ধরনের কাইন্ড অফ কি বলে অ্যাসিস্ট্যান্স, মানে লোকাল IMF হয়ে গেল এরা। তো সুতরাং এই মদতদাতাদের সব রেকর্ড আছে, মদতদাতাদেরও আপনার ওই মানে রুশ সাহেবের যে কথাটা উনি বললেন, যে উদাহরণগুলো টানলেন, সেই উদাহরণ অনুযায়ী হ্যাঁ আপনার রোম স্ট্যাটিটিউট হিসেবে আমি মনে করি ওদেরকেও বিচার আছে। শুধু উনি সাংবাদিক মানুষ, উনি সাংবাদিক শ্রেণীর কথা বলছেন, আমি বলছি যে হঠাৎ করে কিছু মিডিয়ার মালিক হয়েছেন, আছে না, টাকা হয়েছে, মিডিয়ার মালিক হয়েছে, হাসিনার বন্দনা করছেন, এই ব্যাটাদেরকেও আনতে হবে। কারণ তাদের টেলিভিশন চ্যানেলগুলোতে গণ আন্দোলনের নিউজ বেরো, আবার কথায় কথা বলে গণমাধ্যম, কিসের গণমাধ্যম? যেই মাধ্যম জনগণের পক্ষে অবস্থান করে, সেটা গণমাধ্যম না, সেটা হাসিনা মাধ্যম ছিল। এটা আপনি খেয়াল করবেন, যতবার ছিল কেউ ছিল, দুইটা আলাদা কথা, খুব কম ছিল, এটাও সত্য। আমি বারবার যখনই কোনো অনুষ্ঠানে যেতাম, তো সঞ্চালক খুব গর্বের সাথে বলতেন আমরা গণমাধ্যম, আমরা কোথায় পাই গণমাধ্যম, সাথে সাথে প্রোটেস্ট করি, কিসের গণমাধ্যম? আমি তো রাজনীতি করার কেবলমাত্র গণমাধ্যমের বিষয়টি কিন্তু এরকমও নয়, না ছাপাই গায়েন না, ছাপাই গাওয়ার বিষয় না, আমি বিষয়টা এই গণমাধ্যমের চরিত্র, এটার জন্যই তো শ্যামল দত্তকে তার পরিবার নিয়ে তাকে ভাগতে হয়েছিল। আরে মিডিয়ার লোকরা ভাগবে কেন? এর সাধারণত মিডিয়ার লোকরা ভাগে নাই, সেটি ঠিক আছে। না না, আমি ওনার সাথে একটু একমত রিপন ভাই। সেটা হচ্ছে আমি নিজে জানি বিভিন্ন গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় পর্যায় থেকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হতো। আমরা 3 ভাইরা সাংবাদিক, আমার ইমিডিয়েট ছোট একটা বড় দৈনিকের প্ল্যানিং এডিটর, আমার ইমিডিয়েট, সে আমাকে বলতো যে আমরা রিপোর্ট তৈরি করেছি সবকিছু, কিন্তু নির্দেশ আসছে
অমুক ফোন করেছেন, এটা দেয়া যাবে না, এরকম কিছু করে। যেমন ব্যাংকের সম্পর্কে রিপোর্টে ও আমার এই ছোট ভাইরা, সে চ্যানেল আইতে একটা অনুষ্ঠান করত, সেখানে সে এই ব্যাংকের দুর্নীতি নিয়ে জাস্ট একটা কথা বলেছে, মানে পুরোটা দিয়েছে। সেও একজন রিপোর্টার, ওখান থেকে বেরোতে পারে নাই, সাথে সাথে গোয়েন্দা সংস্থা থেকে কল যে আপনি এটা কেন করলেন, এটা সরকার বিরোধী। এখন আমি সরকারের তো বিরোধিতা না, আমি ব্যাংকের দুর্নীতিগুলোকে প্রকাশ করা, সরকারকে সহযোগিতা করা, রাষ্ট্রকে সহযোগিতা করা। এটা শুধু যে মিডিয়া আমরা সাংবাদিকরা করেছি তা না, সাংবাদিকরা ওই সাংবাদিকরা করেছে যারা ওই যে আপনি যে যাদের কথা দলীয়ভাবে যারা ন্যাক্কারজনকভাবে করেছে সেটির ব্যাপারে আমাদের সাফাই নাই। আমি নিজে পরিস্থিতির শিকারও কিছু পরিস্থিতির শিকার কেউ হয়েছে না, এটা যেমন সত্য, আবার এট দ্য সেম টাইম এটাও সত্য যে বাংলাদেশের মোস্ট অফ দ্য মিডিয়া হু কন্ট্রোল, না নিজে উপযাচক আমি বলছি বাংলাদেশের মোস্টলি মিডিয়া কন্ট্রোল কারা করে? বড় লোকরা করে, ধনীরা করে, শিল্পপতিরা করে, শিল্প গ্রুপরা করে। তারা তো নানান কারণে সরকারের তেল দেয়। আপনার সেই যুক্তি ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তেল মারা শিল্প গ্রুপ, তাদের মালিকানাধীন চ্যানেল কি তাদের কি সামর্থ্য থাকবে জনগণের পক্ষে দাঁড়ানোর? মোরাল কারেজি হয়তো থাকে না, সেটি ঠিক আছে। এবং ওই যে ইন্ডিয়ান এনডিটিভির একজন সাংবাদিক ইন্ডিয়ান মিডিয়াকে যারা মোদির চামচামি করতো, তাদের নাম ছিল গদি মিডিয়া, নট গদি, গয়কার দয় দীর্ঘি, গদি মিডিয়া, মানে মোদির সাথে মিলাই বলছিল গদি মিডিয়া। আর বাংলাদেশে হলো চাটা মিডিয়া, ওই যে শেখ মুজিব বলে গেছিল না চাটার দল, তো চাটার দল তার দলের মধ্যে ছিল, এবং এই চাটার দল চাটাতে অবস্থা করতে শেখ হাসিনা চাটা মিডিয়া বানায় ফেলছিল। জি, কিন্তু সেই জায়গায় আমি যেটি বলছি যে সীমাবদ্ধতার জায়গা হচ্ছে সেটি শিল্প গ্রুপ বা মালিক পক্ষ, তারা হয়তো একজন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এর সাথে তো অনেক পরিবারের রুটি রুজির বিষয় থাকে, বিষয় থাকে, এই বিষয়গুলো মাথায় রাখতে না এটা মাথায় রাখা যাবে না। এই কারণে ফ্যাসিবাদ একটা আমি আপনার ছোট্ট একটা ঘটনা বলি, ছোট্ট একটা বলতে এটা খুবই প্রাসঙ্গিক। আমার সাথে দেখা হলো আপনার বঙ্গভবনে, একজন পরিচয় করে দিল, ওই ছেলেটা আমার ছেলেটা আমার সাথে জেলখানেও ছিল। তো সে বললো যে টিভিতে চাকরি করাকালীন কি ঝামেলা ঠেমেলা হয়েছে, তারা জেলে নিয়ে গেছে, মামলাতে জেলে পাঠিয়েছে, ভালো কথা। তো সে খুব গর্বের সাথে আমাকে পরিচয় করে দিল একজনে, যে উনি গ্রিন টিভির অমুক কি চেয়ারম্যানটা। আমি বললাম যে আরেকটা দুষ্কি, আমি তো জানি আমি সবসময় আউট স্পোকেন লোক, কারণ আমি তো সালা চান্দাবাজি করি না, জীবনে কোনো দান্দাবাজি নাই, ব্যাংকের লোন লাগে না, আমার কিচ্ছু লাগে না, আমি সোজা রাস্তায় হাঁটা লোক। তা আমি বললাম যে শালার একটা দুর্বৃত্ত লোকরে আমার সাথে পরিচয় করাইলেন, গ্রিন টিভির চেয়ারম্যান, একটা দুর্বৃত্ত শ্রেণী লেগে এই টিভির কত বদনাম, এদের এইটার টাকার উৎস ইত্যাদি ইত্যাদি। তা বলে যে ভাই চিন্তা করুন, আমি আছি না সামনে, মানে আজিব ছেলে বিএনপি বন্ধু, এই বেটা তুমি সামনে থাকলে কি হবে? তোমারে তো এই সমস্ত ফটকা বাজরা আওয়ামী লীগের সামনে, তোমার মতো একটা আওয়ামী লীগের সামনে রাখে যে আমি আছি না। যদি মনে করেন বিএনপি একটু ভালো টাইম, বিএনপি একটা সাংবাদিক ভাই আমি আছি, এই বেটা যদি তুই এখন তাতে কি তোর এই দুর্বৃত্তের মালিকের চরিত্রকে বদলাবে তাতে? এবং ওরা তো একটা সামনে একটা বিএনপি রাখবে, কখন একটা আওয়ামী লীগ রাখবে, রেখে এই দুর্বৃত্তরা তাদের মানে এই সংস্কারের ব্যাপারে আমি বলি যে প্রথমে আমি ডক্টর হাসনাতের কাছ থেকে শুনে আসি। এক মিনিট ডক্টর হাসনাত, আমরা শেষ করবো। একে একটু বলতে দিন, অনেক দূরে শুনতেছি আর কি। আমি রিপন ভাইয়ের একটা কথা আমার ভালো লেগেছে যে ব্যবসায়ীরা রাজনীতিতে আসবে কেন, কিন্তু বাস্তবতা হলো যে কোন রাজনৈতিক দলই আমাদের দেশে এক ধরনের আছে যারা ফুল টাইম ব্যবসায়ী, পার্ট টাইম পলিটিশিয়ান, এদের দৌরাত্ম সেটি বলেনি ব্যবসায়ীরা রাজনীতিতে আসবে কেন, উনি বলেছেন ব্যবসায়ীদের সমর্থনের অসুবিধা নাই, কিন্তু আমার কথা ফুল টাইম পলিটিশিয়ান উনি হোক, উনি পার্ট টাইম পলিটিশিয়ান হবেন আর ফুল টাইম ব্যবসা করবেন, এটা আমার দরকার নেই, কারণ রাজনীতি করার অধিকার সবারই আছে। আমি দেখেন আজকে শুধু এতটুকু বলে, আমি শিক্ষাঙ্গনের মানুষ, আমি একটু শিক্ষা প্রতিষ্ঠান নেব। গত 15টি বছর বা 17 বছর আমার সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র সংসদকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, গণতন্ত্রের চেতনার কথা বলবেন, স্বাধীনতার মূল্যবোধের কথা বলবেন, নেতা তৈরি হওয়ার যে কারখানা, যে ছাত্র সংসদ গুলা, সেটা আপনি তৈরি করবেন না, তাহলে তো আপনি গণতন্ত্রের বিপক্ষে কাজ করছেন, গণতন্ত্রের পক্ষে না। রিপন ভাইরা নিশ্চয়ই এই বিষয়টা মাথায় রাখবেন। দেখেন কেন এই ছাত্ররা বিক্ষুব্ধ। আমি একটা কথা বলি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি এই মুহূর্তে, কোনো একটি হলে গত 15 বছর মেধাবী শিক্ষার্থীরা থাকতে পারে না। সরকার দলের ছাত্র সংগঠনরা তারা কি করলো, হল দখল করে, তারপরে তারা ক্যাম্পাস দখল করে, তারপরে তারা গেস্ট হোম কালচার তৈরি করে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। তারপরে তারা টর্চার সেল তৈরি করে, তারপরে তারা সিট বাণিজ্য করে, টাকার বিনিময়ে সিট বাণিজ্য করে, মেধাবীরা হলে থাকতে পারে না। দেখেন বেসরকারি বড় লোকের সন্তানরা বা যারা ব্যবসা বাণিজ্য করে তারা তো সরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে না, মূলত অধিকাংশ গ্রাম থেকে উঠে আসা মেধাবী সন্তানরা এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। তাদেরকে চট থাপ্পড় মারা হয়েছে মিছিলে যাওয়ার জন্য,
কি নাজেহাল করা হয়েছে, কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে। আজকে হল থেকে দেখলাম, কালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 হল থেকে মদের বোতল পাওয়া যায় সরকার দলীয় ছাত্র নেতাদের হাতে। অসনা গর্ব করে বলেন যে ওরা নাকি খাতা কলম দিয়েছিলেন, এখন খাতা কলমের পরিবর্তে মদের বোতল পাওয়া যায়, বিশাল অস্ত্র পাওয়া যায়। আজকে হাজী দানেশ কোন এক বিশ্ববিদ্যালয়ে দেখলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ে অজস্র চাপাতি আর অজস্র বিষয়, এগুলা কারা নিয়ে আসলো? এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অসংখ্য ধন্যবাদ। আমরা এই অবস্থার পুনরাবৃত্তি চাই না, সময়ের স্বল্পতার জন্য আমি আর এই আলোচনা আমি ছোট করে খালি একটা কথা বলে দেবো। আমি ছোট করে শুধু এতটুকু বলতেই, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে। আমি মনে করি সম্মিলিতভাবে যারা দীর্ঘদিন রিপন ভাইয়েরা বা দেশের আমাদের মতো কিছু মানুষরা আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করছি, তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে ওয়াচডগের মতো ভূমিকা রাখতে হবে যে কোন ষড়যন্ত্রকারী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং এই যে বর্তমান মাত্র একটা অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এবং জয় সাহেব দেশে লুণ্ঠন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, যুব সমাজকে ধ্বংস করেছে এবং আমাদের একটা স্যাটেলাইট দিলেন হাজার হাজার কোটি টাকা খরচ করে, সেটা বাংলাদেশের কোনো টেলিভিশন ইউজ করে না। এই যে অর্থতত্ত্ব উনি শেষ করবো। আমি রিপন ভাইয়ের সাথে সহমত পোষণ করে বলি যে রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা দায়ের করবে, এই ধরনের কথা বলতে না। জনাব আবু রুশদ, সর্বপ্রথম হতে হবে বাংলাদেশকে এখন থেকে চলতে হবে গণতন্ত্র, মানবাধিকার, এই দুটো জিনিসকে সর্বাগ্রে প্রাধিকার দিতে হবে সবসময়। এর পরবর্তীতে যাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবেন এবং রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেবেন, যেভাবে নির্বাচন হবে, নির্বাচন তার পরবর্তী যে নির্বাচনগুলো যেন সময় মতো হয়। আজকে যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য ক্রমভাবে আপনার ক্রমিকভাবে 14, 18, 2024 নির্বাচন ঠিকভাবে না হওয়ার জন্য। সুতরাং এর পরে যেন নির্বাচনগুলো ঠিক হয়। সকল পুলিশ ঠিক খারাপ না, পুলিশরাও মানুষ, আমাদের সমাজের অংশ, তাদেরকে তৈরি করতে হবে মানবিকভাবে, তাদেরকে এই সেন্সটা দিতে হবে। আপনি ফ্রান্সে এবং ইউকেতে রিসেন্টলি অনেক দাঙ্গা হয়েছে, ফ্রান্সে প্যারিসে হাজার হাজার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে, একটা গুলি ছড়ে নাই, তারা গ্রেপ্তার করেছে, আইনের আশ্রয় নিয়েছে। এই জিনিসটা পুলিশের মধ্যে আনতে হবে। আরেকটা জিনিস, এই যে আয়নাঘর তৈরি করেছে গোয়েন্দা সংস্থা, আমি নিজেও একজন এক সামরিক অফিসার এবং বর্তমান সেনাপ্রধান, আমার কোর্সমেট, তারপরে আমি বলছি যে এই যে আয়নাঘর ডিজিএফআইতে তৈরি হয়েছে, এখানে আমাদের সামরিক অফিসাররা থাকেন, তারা মনস্টারে পরিণত হয়েছে না সিস্টেমের কারণে। আয়নাঘরের মতো এই জিনিসটা তো একটা চরম মানবাধিকার বিরোধী একটা জিনিস। আমরা আশা করব যে পরবর্তীতে এই গোয়েন্দা সংস্থাগুলো কখনো যেন রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত না করে। এতে হয় কি, সামরিক অফিসারদের পেশাদারিত্বটা শেষ হয়ে যায়, তারা বিতর্কিত হয়। আজকে দেখেন অনেকের এরকম নাম আসছে, আমরা কেন সেনাবাহিনীর অফিসারদের নাম শুনবো? তারা দেশের সম্পদ, জাতির সম্পদ, তাদের নাম আমরা শুনতে চাই না এবং এরকম আয়নাঘর আমরা চাই না। তৃতীয় হচ্ছে, এই স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি, এই ধরনের কথাবার্তা চিরতরে বন্ধ করতে হবে। এটা যেন আর কোনোদিন না হয় এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা যে প্রতিষ্ঠানই হোক, এই যে আমি বললাম যে আমি একজন সাংবাদিক হয়েও বলছি যে আমাদের সাংবাদিকদের মধ্যে যারা, সেটা যে দলেরই হোক, এর পরবর্তীতে যারা সরকার গঠন করবে সেখানেও তেলবাজি করে এরকম যেন কোনো ফাজলামিকে সমর্থন করার জিনিস মানুষদেরকে সাংবাদিক হিসেবে ট্রিট করা না হয়, তাদেরকেও যেন এই বিষয়গুলোতে ব্যবস্থা নেওয়া হয়। এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে এবারে আমাদের দেশে, যে আমাদের সেনাবাহিনীর সঠিক সিদ্ধান্তের কারণে আমি বলবো যে মায়ানমারের মতো পরিস্থিতি বাংলাদেশে দেখা দেয়নি। আমাদের আর্মি ডিসইন্টিগ্রেট করেনি, যেটা আপনি লিবিয়াতে দেখেন আন্দোলনের পরে, লিবিয়াতে যে হয়েছে, লিবিয়াতে খণ্ড খণ্ড হয়ে গেছে ওদের আর্মি, সিরিয়াতে আর্মির খণ্ড খণ্ড হয়ে গেছে, ইরাকে আর্মি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আর্মি, আমাদের সিনিয়র অফিসাররা, জুনিয়র অফিসাররা, সৈনিকরা, তারা এবার অন্ততপক্ষে সম্ভব একটা ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমরা এই সশস্ত্র বাহিনীটাকে একটা পেশাদার, পরিপূর্ণভাবে রাজনীতির বাইরে, এবং রাজনীতির বাইরে রাখতে গেলে কি করতে হবে, বেসামরিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে সশস্ত্র বাহিনীর অফিসারদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, তার কারণ সেটা তাদেরকে পলিউটেড করে, তারাও মানুষ, তাদেরকে আলাদা রাখতে হবে। লুক এট ইন্ডিয়া, ইন্ডিয়ান সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতি বা এরকম কোনো মনস্তা তৈরির খবর আমরা পাই না, আমেরিকান সেনাবাহিনীর বিরুদ্ধে পাই না, আপনার ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাই না, আমরা পাই কোথায়? উত্তর কোরিয়া, আমরা পাই কোথায়? সেই যে সমস্ত এইরকম পাকিস্তান, ইরান, এই সমস্ত দেশে। আমরা যেন ওরকম না হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার উপরে যে জুলুম করা হয়েছে এই গোয়েন্দা সংস্থা থেকে, আমারই বন্ধু করেছে, আমারই কোর্সমেট, আমাকে হজে যেতে দেনি, প্লেন থেকে নামিয়েছে, আমি বিরোধী মতের, সে আমার কোর্সমেট, 3 তারিখে পালিয়ে গেছে দেশ থেকে, আমি যে লিস্ট পেলাম সে পালিয়ে গেছে।
তাহলে সে একজন ভালো অফিসার ছিল নিঃসন্দেহে। মিলিটারি একাডেমিতে আমার পরের সিনিয়রিটিটা তার ছিল, আমার আর্মি নাম্বারের পরেরটা তার, মানে আমরা প্রথম যে 10 জন ছিলাম ও প্রথম 10 জনের মধ্যেই। এই যে লজ্জাজনকভাবে একজন জেনারেলকে চলে যেতে হলো, এটা কি আমাদের দুর্নাম তৈরি হলো আমাদের? আমি যেমন দুইটা পেশার, যেহেতু আমি এই সাংবাদিকদের ক্ষেত্রেও বললাম, আমি আমার কলিগদের ক্ষেত্রেও বললাম, কিন্তু আমারই আরেক বন্ধু জেনারেল ওয়াকারুজ্জামান, দেখেন সে আবার পুরো দেশটাকে বাঁচিয়ে দিল, এটাকে মায়ানমার হতে দেয়নি। কারণ তার মধ্যে সে কিন্তু মানে এই পেশাদারিত্বটা কাজে লাগিয়েছে। এই পেশাদারিত্বটা যেন থাকবে, আপনি যে দলই ক্ষমতায় আসুক, ডাজন্ট ম্যাটার, আপনি ভোট দিবেন, তখন ভোট যে দলকে পারেন আপনি দিবেন, কিন্তু ওই ডিজিএফআইতে গিয়ে এনএসআইতে গিয়ে আপনি এইরকম আয়নাঘর তৈরি করবেন, আপনি জিয়াউল হাসানের মতো এরকম গিয়ে মানে হত্যাকারী খুনি গুমকারী তৈরি করবেন, আপনি ইলিয়াস আলীকে গুম করবেন, এগুলো যেন ভবিষ্যতে না হয়, এগুলো হবে সর্বোচ্চ প্রাধিকার আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ। রিপন ভাই শেষ করবো, যদি কিছু যুক্ত করেন। না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনার এখন যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, সবাইকে সহযোগিতা করা উচিত হবে। আমাদের দলের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না নিঃসন্দেহে। এবং আমরা যেটা মনে করি যে দেশে একটা মানে নির্বাচনী পরিবেশ মানে আসবে ইনশাল্লাহ। এবং ওই যে উনি বারবার মনস্টারের কথা বললেন, সেটা নির্বাচনী ব্যবস্থার মধ্যেও যাতে মানে কেউ মনস্টার হিসেবে আবির্ভূত না হয়, একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা ট্রান্সপারেন্সি পরিচালনার ক্ষেত্রে যেই যে অর্গান, নট অনলি নির্বাচন, শুধু নির্বাচন পরিচালনার ব্যাপার নেই, যে মানে বাংলাদেশে অনেক কিছু খোলনলচে বদলে দেওয়ার ব্যাপার আছে। আপনি নির্বাচিত হলেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার মধ্যে আমি সবসময় বারবার এই সিস্টেমটার প্রতি আমি খুবই মানে কি বলে সাপোর্টিভ থাকি। আমি না সাপোর্টিভ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার একটা ইয়ে কি বলে প্রাইমারি নির্বাচনের ব্যাপার থাকে, অর্থাৎ নিজের দলের মধ্য থেকে মানে নির্বাচিত হয়ে আসা, অ্যাকাউন্টেবল হওয়া। আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু যিনি ছিলেন বা যিনি আছেন, তারা কিন্তু কাউকে কংগ্রেসম্যান বা সিনেটর তারা নমিনেশন দেন না, ইট ইজ দেয়ার পার্টি, একদম গ্রাসরুট লেভেল থেকে তারা হয়ে আসেন। এবং তাদের দলের লোকেরাও কিন্তু, দলের যারা সিনেটর কংগ্রেসম্যান থাকেন, তারা যেটা দেশের জন্য ভালো মনে করেন, তারা বাই পার্টিজান হইতে তারা অনেক বিল মানে উত্থাপন। সুতরাং আমাদের নির্বাচনী ব্যবস্থায়, সংসদীয় ব্যবস্থায় আপনার জবাবদিহিতায়, শুধু আরেকটা কথা আমি আপনাকে দুটো সেকেন্ড নেব, সেটা হচ্ছে যে জবাবদিহিতাকে শুধু পলিটিশিয়ানরা দেবেন। 5 বছরের পরে একবার শুধু পলিটিশিয়ানদের মধ্যে কেউ 300 লোক ইলেকশন করেন, যেই দলই হোক না কেন করেন, তারা করার পর তাদেরকে শুধুমাত্র তাদের কয়টা বউ আছে অথবা তাদের কয়টা জমি আছে না আছে একটা হলফনামা দেন, যদিও এটার কোনো ভেরিফিকেশন হয় না। হওয়া উচিত ছিল, প্রতি বছর তাদের হওয়া উচিত ছিল, সেটা তারা করেন না। প্রতি বছরই করা উচিত ছিল, করেন না। ব্রিটিশ পার্লামেন্ট আছে, আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন, ওটা মেনশন করে, সেটার জন্য আপনি নোটিশ খেতে হয়, নোটিশ দেয় তারা। তবে এথিক্স কমিটি আছে। তা আমার বক্তব্য হচ্ছে যে এইবার হোম অ্যাডভাইজার বলেছেন, কিন্তু আমার সাথে তার খুব স্বল্প সময় কথা হলো, আমি খুব ডিটেল মানে এই ব্যাপারটা বুঝতে পারি নাই। উনি বলেছেন যে একটা মানে ইয়ে করবেন, কি বলে, পুলিশকে একটা সার্ভিস, পুলিশের মধ্যে একটা কমিশন সৃষ্টি করবেন। ওয়েল, আমার বলে পুলিশে কমিশন করেন, অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন করেন, সচিব হবেন, ডিএস হবেন, তারা কোনো ইয়ে করবেন না, মানে জবাবদিহি করবেন। তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।